তিন রাস্তার মোড়ে এলোপাথারি মার খাচ্ছে একটা ছেলে। কিসের জন্য মার খাচ্ছে এটা এখনও বলতে পারছি না। চলুন দেখে আসি কিসের জন্য মার খাচ্ছে। ফ্ল্যাশব্যাক। কি ভাই, কিছু খাবেন নাকি? ভাই খাবো, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। যদি একটা রুটি আর এক কাপ চা দিতেন খুব ভালো হতো। আমি পরে আপনাকে টাকা দিয়ে দেব। টাকা নাই আইছে চা আর রুটি খাইতে, যা ভাগ এইখান থেকে। আবার যদি আমার দোকানের সামনে দেখি তাহলে তোর খবর আছে। এইসব বকবক করতেছে আর চা বানাচ্ছে দোকানদার। এমন সময় মেঘ দোকান থেকে একটা রুটি নিয়ে দিল দৌড়। এটা দেখে দোকানদারও মেঘের পিছু পিছু ছুটছে আর বলছে, এই চোর চোর চোর, দোকান থেকে রুটি চুরি করে নিয়ে যাইতেছে। কে আছো, ধরো এই ছেলেটাকে। এই বলে দোকানদার মেঘের পেছনে দৌড়াতে লাগলো। কিছু দূর যেতেই মেঘকে কয়েকটা ছেলে ধরে ফেললো আর বলতে লাগলো, কি রে, রুটি চুরি করে পলানো হচ্ছে তাই না? আজকে তোর এই চুরির জন্য গণপিটানি খাইতে হইব। এই বলে ছেলেগুলো আর দোকানদার মেঘকে মারছে। এইভাবে 10 মিনিটের মতো মারার পর একটা পুলিশের গাড়ি এসে সবার সামনে দাঁড়াতেই সবাই মেঘকে মারা বাদ দিয়ে সামনে থেকে সরে গেল। পুলিশ মেয়েটা গাড়ি থেকে নামতে নামতে বলতে লাগলো, এই তোমরা এই ছেলেটাকে মারতেছো কেন? ছেলেটা কি এমন করেছে যে তোমরা ছেলেটাকে মারছো? ম্যাডাম, এই ছেলেটা আমার দোকান থেকে রুটি চুরি করে নিয়ে যাইতেছিল, এর জন্য ছেলেটাকে মেরেছি আমরা। সামান্য দুইটা রুটির জন্য আপনি একজন মানুষকে মারবেন? এটা কিন্তু অনেক বড় অন্যায় করেছেন আপনারা। এই রনি, এই ছেলেটাকে গাড়িতে উঠিয়ে হাসপাতালের দিকে চলো। জি ম্যাম, চলেন আমরা যাই তাহলে। এই বলে পুলিশ মেয়েটা এবং তার সাথে কনস্টেবল মিলে মেঘকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল সরকারি হাসপাতালে। কিছু ট্রিটমেন্ট করাতেই মেঘের জ্ঞান ফিরে আসলো। আপনাদের তো বলতেই ভুলে গিয়েছিলাম, মেঘকে মারার কারণে সে ওইখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল। মেঘের জ্ঞান ফিরতেই পুলিশ ম্যাডাম বলতে লাগলো, এই ছেলে, তুমি দোকান থেকে রুটি চুরি করেছো কেন? কাজ করতে পারো না নাকি? ম্যাম, আমাকে কেউ কাজ দেয় না। আমি অনেক চেষ্টা করেছি একটা চাকরির, কিন্তু পাই নাই। আর আমি 4 দিন ধরে কিছুই খাই নাই। এর জন্য ওনার দোকানে গিয়েছিলাম, বলেছিলাম যে একটা রুটি আর এক কাপ চা দিতে, পরে টাকা দিয়ে দেব, কিন্তু দেই নাই। তাই আমি রুটিটা চুরি করতে বাধ্য হয়েছি। ও আচ্ছা রনি, এই নাও টাকা। ওনার জন্য নিচ থেকে খাবার নিয়ে আসো আর কিছু ফল নিয়ে আসবে। ঠিক আছে ম্যাম। রনি চলে গেল। এদিকে পুলিশ ম্যাডাম মেঘের সাথে কথা বলছে। এমন সময় পুলিশ ম্যাডাম বলে উঠল, আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? ম্যাম, আমার বাসায় কেউ নাই। আমি এতিমখানায় বড় হয়েছি। ও আচ্ছা, সরি, আমি জানতাম না তোমার যে কেউ নেই। কিছু মনে করো না। আরে না ম্যাম, কি মনে করবো আবার? আমি তোমাকে একটা কাজ দিব, করবে তো কাজটা? জি ম্যাম, করব। মেঘ আর খাদিজা কথা বলছে। এমন সময় রনি খাবার নিয়ে আসলো। মেঘের হাতে খাবার দিতেই মেঘ খাবারগুলো খেয়ে নিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। খাদিজা ডাক্তারের সাথে কথা বলে মেঘকে নিয়ে তাদের বাসায় চলে গেল। কলিং বেল দিতেই তার মা এসে দরজা খুলে দিল। খাদিজার সাথে মেঘকে দেখে জিজ্ঞেস করতে লাগলো, কি রে খাদিজা, এই ছেলেটা কে? মা, ওর কেউ নাই। আজ থেকে সে আমার ড্রাইভারের কাজ করবে। আর আমাদের একটা রুম আছে না, ওই রুমে মেঘ থাকবে। ঠিক আছে, তোর যেটা ভালো লাগে ওইটাই কর। বাবা, ভিতরে আসো। মেঘ চলে গেল ভেতরে। সোফায় বসে আছে বেশ কিছুক্ষণ হয়ে গেল। এদিকে খাদিজার মা মেঘের কাছে এসে জিজ্ঞেস করতে লাগলো, তোমাকে কেমন চেনা চেনা লাগতেছে? কোথায় যেন একবার দেখেছি তোমাকে। সত্যি করে বলো তো, তুমি কে? ওই দিন আপনি বাজার থেকে আসার সময় যে আপনার কাছে 10 টাকা চাইছিলাম, মনে আছে? আমি সেই। ও হ্যাঁ, মনে পড়েছে এখন। আচ্ছা, তুমি আমার সাথে আসো, তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। ওই রুমে থাকবে আজ থেকে তুমি। ঠিক আছে, চলেন। খাদিজার মা মেঘকে নিয়ে চলে গেল তাদের একটা খালি রুমে। রুমটা দেখিয়ে দিয়ে চলে আসলো। এদিকে মেঘ রুমটা ঘুরে ঘুরে দেখছে। এমন সময় খাদিজা রুমে প্রবেশ করতেই বলতে লাগলো, রুমটা পছন্দ হয়েছে তো তোমার? অনেক পছন্দ হয়েছে। আমি তো আগে বস্তিতে থাকতাম, ওইখান থেকে এই বাড়িটা অনেক সুন্দর। মন চাইছে সারা জীবন এর জন্য থেকে যাই। ও আচ্ছা, তাই নাকি? যাও ফ্রেশ হয়ে আসো, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিবে। ঠিক আছে ম্যাম।
এই বলে মেঘ চলে গেল ওয়াশরুমে। অন্যদিকে খাদিজা নিচে চলে গেল, গিয়ে দেখে তার বাবা সোফায় বসে বসে টিভি দেখছে। খাদিজাও তার বাবার পাশে বসে বলতে লাগলো, আব্বু, আমি একটা ছেলেকে আমার ড্রাইভার হিসেবে রাখতে চাই। ছেলেটা এতিম, গাড়ি চালাতে পারে। তোর যদি মনে হয় ছেলেটার তোর ড্রাইভার হওয়ার যোগ্য, তাহলে রাখতে পারিস, আমার কোনো আপত্তি নেই। চল, অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া করে নেই, সকালে আবার আমাকে অফিসে যেতে হবে। চলো আব্বু। সবাই খাবার টেবিলে বসে আছে। এদিকে মেঘ ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখে সবাই খাবার টেবিলে বসে আছে। মেঘ খাবার টেবিলের কাছে যেতেই খাদিজা বলতে লাগলো, টেবিলে বসো আম্মু, মেয়েকে খাবার দাও। ম্যাম, আমি টেবিলে বসে খাইতে পারি না, আমি নিচে খেয়ে নিব নে, আমার কোনো অসুবিধা হবে না। তা কি করে হয়? তুমি টেবিলে বসো, সবাই টেবিলে বসে খাবার খাবে, তুমি নিচে বসে খাবার খাবে কেন? খাদিজার এক প্রকার জোরাজোরিতে মেঘ টেবিলে বসে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে গেল তার রুমে। শরীর থেকে শার্টটা খুলতেই এমন সময় খাদিজা রুমে প্রবেশ করলো। তোমার তো ড্রেসই নাই, এই নাও, এই লুঙ্গি আর গেঞ্জিটা পরে ফেলো আজকে, পরে কালকে না হয় তোমাকে শপিং করে দিব। ঠিক আছে ম্যাম। খাদিজা লুঙ্গি আর গেঞ্জি দিয়ে চলে গেল তার রুমে। মেঘ ড্রেস চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়ল। শরীরটা ক্লান্ত আর ব্যথার কারণে ঘুম চলে আসলো তার। সকালে খাদিজার মায়ের ডাকে মেঘের ঘুম ভেঙে গেল। মেঘ, উঠো, খাদিজা তোমাকে ডাকতেছে। উঠতেছি ম্যাম। এই বলে মেঘ উঠে ফ্রেশ হয়ে নিচে আসতে দেখে খাদিজা পুলিশের পোশাক পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে মেঘ খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাম, এখনই চলে যাবেন নাকি আরও দেরি হবে? এখনই চলে যাব, যাও রেডি হয়ে আসো, তোমাকেও সাথে নিয়ে যাব। ঠিক আছে ম্যাম। মেঘ চলে গেল তার রুমে। সেই আগের শার্ট আর প্যান্ট পরে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বাইরে চলে গেল। মেঘ ড্রাইভিং সিটে বসে আছে, পাশে খাদিজা বসে আছে। এমন সময় খাদিজা বলতে লাগলো, আচ্ছা মেঘ, তুমি তো বস্তিতে ছিলে, তাহলে এত ভালো ড্রাইভিং শিখলে কোথা থেকে? আমার আগেও একটা বাসায় কাজ করেছিলাম, তখন একজন ড্রাইভার আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে, এরপর থেকে ড্রাইভ করতে পারি। ও আচ্ছা, সোজা থানায় চলো, বিকেলে তোমাকে নিয়ে শপিংয়ে যাব। ঠিক আছে ম্যাম। এই বলে মেঘ গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণের মধ্যে চলে আসলো থানায়। খাদিজা গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। এদিকে মেঘ গাড়িতে বসে আছে। প্রায় 30 মিনিট পর মেঘ গাড়ির চাবিটা নিয়ে চলে গেল ভেতরে। খাদিজার পাশে বসে আছে। এমন সময় একটা ফোন আসলো খাদিজার ফোনে। রিসিভ করতেই ওই পাশ থেকে খাদিজার খবরই বলতে লাগলো, ম্যাম, আপনি সাবধানে থাকবেন, আপনার বিপদ হতে পারে। তবে আপনার ওপর একজন সেনাবাহিনী অফিসার আছে, আপনার আশেপাশে সব সময় থাকবে। হোয়াট? তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতেছি না। আমার আশেপাশে সেনাবাহিনী আছে মানে? আমি একজন পুলিশ অফিসার, আমার আশেপাশে সেনাবাহিনী থাকবে কেন? জানি না ম্যাম, তবে এটা জানি সামনে আপনার অনেক বড় বিপদ আছে, এটাই আন্দাজ করতে পেরেছি। এখন রাখছি ম্যাম, পরে কথা হবে। এই বলে খাদিজার খবরই ফোনটা কেটে দিল। এদিকে মেঘ এক নজরে তাকিয়ে আছে একটা ছবির দিকে। ছবিটা হচ্ছে খাদিজার। মেঘকে এমনভাবে ছবির দিকে তাকিয়ে থাকতে দেখে বলতে লাগলো, এমন গভীর মনোযোগ দিয়ে ছবিতে কি দেখছো মেঘ? ম্যাম, এই চোখটা আমার অনেক চেনা চেনা লাগতেছে, তাই আর কি এমনভাবে দেখছিলাম। তা এখন বাইরে যাবেন না নাকি? এখন একটু বাইরে যাব, এরিয়াটা একটু ঘুরে দেখব। শুনেছি শত্রুরা আক্রমণ করতে পারে আজকে রাতে। ও আচ্ছা ম্যাম, আজকে রাতে মনে হয় ডাকাত আসবে এই এলাকায়, তাই না? এটা আমি কি করে জানবো? তবে এমনটাই হতে পারে, আবার আমার জীবনের ঝুঁকিও আছে, আমাকে একটু সাবধানে থাকতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, আমি থাকতে আপনার কোনো কিছু হতে দিব না। চলেন এখন। এই বলে মেঘ গাড়িতে চলে গেল। কিছুক্ষণ পর খাদিজা গাড়িতে উঠতেই মেঘ গাড়িটা স্টার্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 3 রাস্তার রাস্তায় সেনাবাহিনীর একদলটি মেঘের গাড়ি আটকাতেই খাদিজা বলতে লাগলো, কি হয়েছে? আপনারা এখানে কি করেন? ম্যাম, আপনার সাথে কিছু কথা আছে, আপনি একটু আমাদের সাথে আসবেন গাড়ির সামনে? আমাদের বড় স্যার আপনার সাথে কথা বলবে। ঠিক আছে, চলেন। মেঘ, তুমি এইখানেই থাকো, আমি আসছি এখনই। মেঘ গাড়িতে বসে আছে।
এদিকে সেনাবাহিনীর একজন অফিসার মেঘের কাছে এসে বলতে লাগলো, স্যার, এই মেয়েটাকে আজকে রাতে কিডন্যাপ করা হবে। আপনিও সাথে থাকেন যাতে ওনার সাথে আপনাকেও নিয়ে যাইতে পারে। এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কি করব এটা আমি ভেবে রেখেছি। আর আপনার যেটা আনার কথা বলেছিলাম ওইটা এনেছেন নাকি? এই নেন স্যার, এই ফোনটা আপনার সাথে থাকলে কেউ বুঝবে না যে আপনার সাথে কিছু আসে। আর একটা কথা, এই নেন আপনার চিপস, যেটা দিয়ে লোকেশন বের করা যায়। ভালো কাজ করেছো এই চিপটা এনে, এটার দরকার বেশি প্রয়োজন এখন। আচ্ছা, এখন খাদিজা ম্যামকে পাঠিয়ে দাও, ওনাকে নিয়ে একটু ঘুরে আসি, না হলে পরে উনি সন্দেহ করবে। ঠিক আছে স্যার। এই বলে করিম চলে গেল। এদিকে মেঘ গাড়িতে বসে আছে। প্রায় 10 মিনিট পর খাদিজা এসে গাড়িতে বসে পড়ল। এদিকে মেঘ ড্রাইভ করতে করতে জিজ্ঞেস করতে লাগলো, ম্যাম, আপনাকে দেখে চিন্তিত লাগতেছে, কিছু হয়েছে নাকি? আজকে রাতে অনেক বড় একটা মিশন হতে চলেছে। মাফিয়ার লোকেরা এই এলাকায় এসে মেয়ে কিডন্যাপ করে নিয়ে যাবে, সাথে আমাকেও নিয়ে যাবে বলেছে। এর জন্যই আপনি ভয় পাইতেছেন। আপনি না একজন পুলিশ অফিসার, আপনার তো ভয় থাকার কোনো কারণ নেই। আমি সেটা নিয়ে ভয় পাচ্ছি না। আমি ভয় পাইতেছি আমাকে মিশনটা একটা করতে বলেছে, সাথে নাকি একজন সেনাবাহিনীর থাকবে, কিন্তু তাকে আমি কখনোই দেখব না। এটা আবার কেমন কথা? আপনি না দেখলে তাকে যদি গুলি করে মেরে ফেলেন তখন কি হবে? আপনাকে তো ধরে নিয়ে যাবে পরে। এটা কখনোই হবে না। আমাকে যতটুকু বলেছে এতে বুঝে গেছি ওই অফিসারটা অনেক স্টাইলিশ আর মার্শাল আর্ট শিখেছে, সাথে আরো অনেক কিছু। আশা করি তাকে আমি খুব সহজেই চিনে ফেলবো। তাই যেন হয়। এইসব বলতে বলতে বিকেল পেরিয়ে রাত হয়ে আসলো। খাওয়া দাওয়া করে বর্ডারের কাছে মেঘ আর খাদিজা দাঁড়িয়ে আছে। এমন সময় একটা গুলি এসে গাড়িতে লাগতেই মেঘ এবং খাদিজা লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর মাফিয়ার লোকেরা মেঘদের গাড়ির কাছে এসে দেখে কেউ নেই। হঠাৎ একটা গুলি এসে শত্রু শরীরে লাগতেই তারা অ্যালার্ট হয়ে গেল। ম্যাম, এটা কি করলেন? এখন ওরা যদি আমাকে দেখে তাহলে তো মেরে ফেলবে, তখন কি হবে? কিছুই হবে না, চুপ করে দেখো আমি কি করি। এই বলে খাদিজা লুকিয়ে লুকিয়ে গুলি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শত্রু লোকেরা খাদিজা এবং মেঘকে ধরে ফেলল। শালা, আমাদের মারতে এসেছিস তাই না? এখন তো তুই মরবি। এই, কে কোথায় আছিস? এই দুইটাকে নৌকায় ওঠা আর শহরের দিকে চল। আজকে যতগুলো মেয়ে পারি সবগুলো নিয়ে আসব। ভাই, আমাকে ছেড়ে দেন, আমি তো কিছুই করি নাই। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি তো ওনার গাড়ির ড্রাইভার। আমাকে ছেড়ে দিয়ে ওনাকে নিয়ে যান। এই মেয়েটাকে অজ্ঞান করে ছেলেটাকে ছেড়ে দে। এটা বলতেই একটা ছেলে গিয়ে খাদিজাকে অজ্ঞান করে মেঘকে ছেড়ে দিতেই মেঘ তার কোমর থেকে পিস্তলটা বের করে শত্রুদের ওপর গুলি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে কয়েকজনকে মারতেই মেঘের পিস্তলের সকল বুলেট শেষ হয়ে গেল। এটা দেখে শত্রু লিডার হাসতে হাসতে বলতে লাগলো, কি রে, তোর শরীরে বেশি তেল হয়ে গেছে তাই না রে? এর জন্য আমাদের সাথে ফাইট করতে এসেছিস? এখন কি হবে বলতো? এই ধর তো বেটাকে। মেঘকে যে ধরতে আসবে, যাকে সামনে পাচ্ছে তাকেই কিক মেরে মাটিতে ফেলে দিচ্ছে। একটার মুখে কিল ঘুষি মারতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শত্রুর পুরো দলকে অচল করে মাটিতে ফেলে দিল। মেঘের লোকেশন ট্র্যাক করে তার সকল অফিসার চলে আসলো মেঘের কাছে। স্যার, আপনার কিছু হয় নাই তো? না, আমার কিছুই হয় নাই। তোমরা এই লোকগুলোকে নিয়ে যাও এইখান থেকে, আর নৌকায় যা যা পাবে সবগুলো আমাদের অফিসে রেখে আসবে। কাট। স্যার, আপনি আমাদের সাথে যাবেন নাকি? মাত্র তো শুরু হয়েছে গেম, এখনই শেষ হবে নাকি? আরও রয়েছে, আস্তে আস্তে দেখতে পারবে। এখন আমি যাই। এই বলে মেঘ খাদিজাকে নিয়ে চলে গেল খাদিজাদের বাসায়। কলিং বেল দিতেই খাদিজার মা এসে দরজা খুলে দিল। মেঘের কোলে খাদিজাকে দেখে বলতে লাগলো, কি হয়েছে খাদিজার মেয়ে? আন্টি মিশন করতে গিয়েছিল, ওইখানে শত্রুরা আমাদেরকে আটকে রেখেছিল। পরে সেনাবাহিনীর পুরো টিম এসে আমাদের বাঁচাইছে। খাদিজাকে তাড়াতাড়ি তার রুমে নিয়ে জ্ঞান ফিরাও। আমি এক্ষুনি ওর জন্য লেবুর শরবত নিয়ে আসছি। ঠিক আছে আন্টি। এই বলে মেঘ খাদিজাকে নিয়ে চলে গেল খাদিজার রুমে। বিছানায় শুইয়ে দিয়ে মুখে পানি ছিটা দিতেই খাদিজার জ্ঞান ফিরল। মেঘ, আমি এখন কোথায় আছি এটা বলো আগে। ম্যাম, আপনি এখন আপনার বাসায় আছেন। শত্রুদের ধরে নিয়ে গেছে সেনাবাহিনী অফিসাররা। ওই সময় যদি আমি ওই বুদ্ধিটা না করতাম
তাহলে আজকে আপনাকে আর বাঁচাতে পারতাম না। কি বলো, এত কিছু হয়ে গেছে আর আমি মাত্র জানলাম? চলো এখনই আমার অফিসে যাব, ওইখানে কাজ আছে অনেক। এখন কোথাও যাওয়া যাবে না, চুপচাপ বিছনে শুয়ে থাক। সকাল হলেই তোর আব্বুকে বলবো প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তোকে চাকরি থেকে বের করে দিতে। তা না হলে তুই কখনোই চাকরি ছাড়বি না, আমি জানি। প্লিজ মা, এমনটা করো না। আমি আজকে যাব না, কালকে সকালে যাব। তবু আব্বুকে কিছু বলো না প্লিজ। ঠিক আছে, এখন থেকে যদি আমার কথা ঠিক মতো শুনিস তাহলে আমি তোর বাবার কাছে কিছুই বলবো না। সব কথা শুনবো, বলো কি করতে হবে আমাকে। এখন চুপচাপ এইখানে শুয়ে থাক, সকালে অফিসে যাবি। মেঘ, যাও ফ্রেশ হয়ে আসো, অনেক দূর থেকে এসেছো তোমরা। আমি তোমাদের জন্য খাবার রেডি করতেছি। খাদিজা, এই শরবতটা খেয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। এই বলে খাদিজার মা চলে গেল। এদিকে মেঘ তার রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার ছোট ফোনটা বেজে উঠল। দরজাটা লাগিয়ে কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, স্যার, আপনাকে এখনই আসতে হবে আমাদের অফিসে। প্রধানমন্ত্রী আপনার জন্য বসে আছে, আপনার সাথে কি যেন কথা বলবে। তোরা স্যারকে বলিস নাই? আমি যে একটা মিশনে আছি, ফোনটা স্যারের কাছে দে, আমি কথা বলতেছি। হ্যালো মেঘ, কোথায় আছো এখন তুমি? স্যার, আমি একটা মিশনে আছি, কালকে সকালে আমি সংসদে গিয়ে দেখা করে আসব। প্লিজ স্যার, আমার এই অনুরোধটা রাখেন। ঠিক আছে, তোমাকে যেন সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে দেখতে পাই। ঠিক আছে স্যার, আমাকে দেখতে পাবেন। এখন রাখছি তাহলে। এই বলে মেঘ ফোনটা কেটে দরজা খুলে বাইরে আসতে দেখে খাদিজা দরজার সামনে দাঁড়িয়ে আছে। খাদিজাকে দেখে বলতে লাগলো, ম্যাম, আপনি আমার ঘরের সামনে কি করেন? তুমি কার সাথে ফিস ফিস করে কথা বলছিলে, সত্যি করে বলো তো। ম্যাম, আপনার হয়তো ভুল হচ্ছে। এই দেখেন, আমার মাথা থেকে এখনও পানি পড়তেছে। আমি মাত্র গোসল করে আসলাম। আমার কথা বিশ্বাস করেন ম্যাম। আর আমার কাছে তো ফোনও নেই যে কারোর সাথে কথা বলবো। কিন্তু আমি যে শুনেছি কালকে সকালে 11টার মধ্যে কোথাও যেন যাওয়ার কথা বলছো তুমি। দূর ম্যাম, আপনি ওইখান থেকে আসার পর থেকে আপনার মাথাটাই গেছে। শত্রুর লিডার বলেছে কাজ শেষ করে যাইতে হবে তাড়াতাড়ি। ওইটা এখনও আপনার মাথায় ভেতরে ঘুরপাক খাচ্ছে। হয়তো ওইটাই হবে। এখন চলো নিচে যাই তাড়াতাড়ি। আম্মু সে কখনই আমাকে বলে গেছে তোমাকে ডেকে নিয়ে যাইতে। চলেন। মেঘ আর খাদিজা চলে গেল নিচে। এদিকে মেঘ হাফ ছেড়ে বাঁচল। এই মেয়ে তো পুলিশ, দূর থেকে ফিস ফিস করে কথা বললেও শুনে ফেলে এই মেয়ে। এইসব ভাবতে ভাবতে নিচে চলে গেল মেঘ। খাওয়া দাওয়া করে সোফায় বসে টিভি দেখছে। এমন সময় খাদিজা বলে উঠল, আচ্ছা মেঘ, আমাকে অজ্ঞান করার পর তোমাকে ছেড়ে দিয়েছিল নাকি? পরে কিছুটা দূর যেতেই একটা লোকের সাথে দেখা হয়। পরে ওনার ফোন নাম্বার দিয়েই সেনাবাহিনী অফিসে ফোন দিয়ে সহায়তা নিয়েছি। ও আচ্ছা, সকাল তো হয়ে গেছে প্রায়। যাও ফ্রেশ হয়ে আসো, আমরা কিছুক্ষণের মধ্যে অফিসের উদ্দেশ্যে রওনা দিব। আবার কত সাংবাদিকরা কত প্রশ্ন করবে, তাদেরকেও তো উত্তর দিতে হবে। তাই তো ম্যাডাম। আচ্ছা, আপনিও রেডি হয়ে আসেন, আমিও রেডি হয়ে আসছি। এই বলে মেঘ রেডি হয়ে গাড়িতে এসে বসে আছে। তার ছোট্ট ফোনটা বের করে প্রধানমন্ত্রীকে একটা মেসেজ করে বলে দিল, স্যার আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এসআই খাদিজাকে বলবেন 11টার মধ্যে ওইখানে থাকার জন্য। পরে ওনাকে কিছু একটা বুঝাই দিয়ে পাঠিয়ে দিবেন। আরও ইত্যাদি ইত্যাদি লেখা ছিল মেসেজে। খাদিজা গাড়িতে উঠতেই মেঘ ড্রাইভ করতে লাগলো। এমন সময় খাদিজার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। কিছু না ভেবেই কলটা রিসিভ করলো খাদিজা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আজকে সকাল 11টার মধ্যে জাতীয় সংসদে আমার সাথে দেখা করবে। তুমি তোমার বডিগার্ডকে নিয়ে আসবে, ওর সাথে আমার জরুরি কথা আছে। ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন ওইটাই হবে। এই বলে খাদিজা ফোনটা কেটে দিয়ে মেঘকে বলতে লাগলো, কি রে, প্রধানমন্ত্রী তোর খবর জানে কি করে? ম্যাম, এটা আমি কি করে জানবো? কেন, প্রধানমন্ত্রী কি বলেছে ম্যাম? তোকে নিয়ে চাইতে বলেছে, তোর সাথে নাকি কথা বলবে প্রধানমন্ত্রী। কি বলেন? আমার সাথে কথা বলবে? আমার মতো একটা খ্যাত রাস্তার ছেলের সাথে কথা বলবে? এটা তো অসম্ভব। আমি কখনোই ভাবতে পারি নাই।
প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলবে। এত ভাবাভাবি না করে জাতীয় সংসদের দিকে যা, গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে দেখ। মেঘ আর কিছু না বলে খাদিজাকে নিয়ে চলে গেল জাতীয় সংসদে। যেতে যেতে সকাল 9:45 বেজে গেছে। খাদিজা এবং মেঘ দুজনে ভেতরে ঢুকে গেল। সোফায় বসে আছে দুজন। এমন সময় প্রধানমন্ত্রী আসলো। ধন্যবাদ খাদিজা এবং তোমার ড্রাইভারকে। আজকে যদি সে না থাকতো খাদিজা, তাহলে হয়তো অনেক বড় বিপদ হয়ে যাইতো। তোমার ড্রাইভার ফোন দেওয়াতে সেনাবাহিনীর পুরো টিম কিছুক্ষণের মধ্যে ওইখানে চলে যায়, পরে শত্রুদের ধরে আনে। ধন্যবাদ স্যার, আজকে আমার এবং আমার বডিগার্ডের জন্য দেশটা বেঁচেছে। এখন আমরা কি করব স্যার? তুমি গাড়িতে গিয়ে বসো, ওর সাথে আমি কিছু কথা বলবো। আর এই নাও তোমার পুরস্কার। ওর জন্য একটা পুরস্কার এনেছি, ওইটা আমি একা দিব, কারোর সামনে দিব না। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করব। এই বলে খাদিজা চলে গেল বাইরে। এইদিকে মেঘ প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে। স্যার, আমাদেরকে আরও কঠোর হতে হবে। সে সীমানার দিকে আরও লক্ষ্য রাখতে হবে। ওইখান দিয়ে শত্রুটা খুব সহজেই ঢুকে যাচ্ছে। যদি এখনই আমরা কিছু না করি তাহলে আরও বড় বিপদ হতে পারে। এখন আমি কি করব? পাহারা বাড়িয়ে দিব নাকি অন্য কিছু করব? স্যার, কাঁটাতারের বেড়া দিয়ে দেন, আর ওই তারগুলোতে ইলেকট্রনিক শক দিয়ে রাখবেন সব সময়, যাতে শত্রুটা ভিতরে আসতে চাইলে শক খেয়ে ওইখানে অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে মেঘ, এই নাও তোমার উপহার। এখন যাও, তা না হলে খাদিজা সন্দেহ করবে। ঠিক আছে স্যার। এই বলে মেঘ হাসি মুখ নিয়ে বাইরে চলে গেল। মেঘের মুখে এমন হাসি দেখে খাদিজাও অবাক হলো। মেঘ খাদিজার কাছে যেতেই খাদিজা বলতে লাগলো, কি ব্যাপার মেঘ, এত হাসি খুশি লাগতেছে কেন তোমাকে? ভিতরে এমন কি হয়েছে যে তুমি এত হাসি মুখে বের হয়েছো? এই দেখেন ম্যাডাম, আমাকে প্রধানমন্ত্রী কি উপহার দিয়েছে। আমি কখনো ভাবতেই পারি নাই প্রধানমন্ত্রীর কাছ থেকে এত বড় একটা উপহার পাবো। আরে এটা তো সোনার মেডেল, আজ পর্যন্ত আমিও পাই নাই, তোমাকে দিয়ে দিয়েছে। সব তো আপনার দয়া ম্যাডাম, এটা আপনি রেখে দেন তাহলেই হবে। আমার কাছ থেকে আপনার কাছে অনেক সুন্দর থাকবে। কখনোই না, এটা তোমারই থাকবে। চলো এখন থানার দিকে। মেঘ বেশি কিছু না বলে থানার দিকে যেতে লাগলো। লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে খাদিজার মনটা খারাপ, তাই বেশি কথা বলল না। কিছুক্ষণের মধ্যে থানায় চলে গেল। এদিকে মেঘ গাড়িতে বসে প্রধানমন্ত্রীকে আরেকটা মেসেজ দিয়ে বলে দিল খাদিজাকে একটা ডায়মন্ডের মেডেল যাতে দেয়। মেসেজ করে ফোনটা আবার লুকিয়ে রাখলো তার পায়ে। এমন সময় রনি আসলো, মেঘকে দেখে বলতে লাগলো, ধন্যবাদ মেঘ তোমাকে আমার হবু বউকে ফিরিয়ে আনার জন্য শত্রুদের কাছ থেকে। বুঝলাম না, আপনার হবু বউ মানে কার কথা বলছেন? ওইখান থেকে তো আমি শুধু খাদিজা ম্যামকে ফিরিয়ে আনেছিলাম, অন্য কাউকে না। খাদিজার কথা বলতেছি। এই নাও, এইখানে 10,000 টাকা আছে, এইটা আমার তরফ থেকে উপহার তোমার জন্য। সরি ভাই, আমি টাকা নিতে পারবো না। আমাকে না হয় একদিন চা নাস্তা করিয়ে দিও, এতেই আমি খুশি হব। ঠিক আছে, তো চলো আজকে যাই, দুজন মিলে না হয় কফি খেয়ে আসি। রনি আর মেঘ কথা বলছে। এমন সময় খাদিজা এসে বলতে লাগলো, কি ব্যাপার রনি, তুমি মেঘের সাথে কি কথা বলছো? কিছু না ম্যাম, মেঘকে নিয়ে আজকে 1 কাপ কফি খেতে যাচ্ছিলাম। যদি ওনাকে একটু সুযোগ দিতেন আমার সাথে যাওয়ার, তাহলে খুব ভালো হতো। সরি রনি, তুমি হয়তো ভুলে গেছো এটা আমার বডিগার্ড, কোনো ছাগল না যে যখন তখন যাইতে পারবে। মেঘ আবার জাতীয় সংসদে চলো, প্রধানমন্ত্রী আবার ফোন দিয়েছে, বলেছে এখনই যাওয়ার জন্য। জি ম্যাম, উঠান গাড়িতে, এখনই নিয়ে যাচ্ছি। মেঘ খাদিজাকে নিয়ে চলে গেল আবার জাতীয় সংসদে। ম্যাম আপনি যান, আমি 1 কাপ চা খেয়ে আসছি। ঠিক আছে। খাদিজা চলে গেল। এদিকে মেঘ চা খেয়ে গাড়িতে বসে আছে। এমন সময় বড় একটা বক্স নিয়ে খুশি মনে খাদিজা গাড়িতে উঠে গেল। এটা দেখে মেঘ বলতে লাগলো, ম্যাম আপনাকে দেখে মনে হচ্ছে আজকে অনেক খুশি। কি হয়েছে ভেতরে? আর এই বক্সের ভিতরে কি আছে? যেটা এই দিনে কেউ পায় নাই ওইটা আমি পেয়েছি। এই দেখো, ডায়মন্ডের মেডেল পেয়েছি আমি, আজ পর্যন্ত কেউ পায় নাই এটা। কংগ্রাচুলেশন। এখন তাহলে যাওয়া যাক। সোজা বাড়িতে যাও। খাদিজাকে নিয়ে মেঘ চলে গেল বাড়িতে।
সবাই আজকে খুশি। খাদিজা এমন একটা উপহার পেয়েছে। মেঘ ছাদে দাঁড়িয়ে আছে। এমন সময় তার মুঠোফোনটা বাজতে লাগলো। পা থেকে ফোনটা বের করে দেখে তার ছোট বোন ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, ভাইয়া তুমি কোথায় আছো? আজকে কতদিন হয়ে গেছে বাড়িতে আসতেছো না। এইদিকে আম্মু তোমাকে নিয়ে টেনশন করতে করতে শেষ। এই নাও আম্মুর সাথে কথা বলো। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম বাবা। তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল? আজকে 10 দিন তুই আমাদের কাছ থেকে কতটা দূরে, একবার এসে দেখা করে যা। আম্মু, মিশন শেষ হোক, আমি চলে আসবো। চিন্তা করো না, তোমার ছেলে যেটা বলে ওইটাই করে। তুমি তো ভালো করে জানো। আর কতদিন লাগবে মিশন শেষ হতে? এই দিকে তোর বাবা চলে গেছে, মেঘলাকেও একা ছাড়তে পারছি না বাহিরে। আচ্ছা, আমি কালকে আসতেছি। মেঘ কথা বলছে এমন সময় খাদিজা মেঘের হাত ধরতেই মেঘ তার ফোনটা শার্টের ভেতরে ফেলে দিল। এদিকে খাদিজা মেঘের ফোন খুঁজে পাচ্ছে না দেখে এটা দেখে খাদিজা বলতে লাগলো, তুমি এতক্ষণ কার সাথে কথা বলতেছিলে বলো তো সত্যি করে? আসলে আজকে আম্মু আব্বুর কথা অনেক মনে পড়তেছে, এই জন্যই নিজের হাতকে ফোন বানিয়ে কথা বলতেছি। ও আচ্ছা, চলো তোমাকে নিয়ে শপিং করতে যাব। তোমার কিছু লাগলে নিয়ে আসতে পারবে আজকে। ঠিক আছে, তাহলে চলেন। মেঘ খাদিজাকে নিয়ে চলে গেল শপিং মলে। এদিকে খাদিজা ঘুরে ঘুরে ড্রেস কিনছে। এমন সময় মেঘ বলে উঠল, ম্যাম, এইটা না নিয়ে নীলটা নেন, অনেক সুন্দর লাগবে আপনাকে। মেঘের কথাই নিল ড্রেসটা, নিয়ে নিল। রাত প্রায় 9টা। এখন রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে মেঘ আর খাদিজা বাসায় যাচ্ছে। কিছুটা দূরে যেতেই কয়েকজন গুন্ডা খাদিজার গাড়ি আটকিয়ে বলতে লাগলো, কিরে পুলিশ, তুই তো এইদিকে খুব বাড়ি বেড়েছিস, তোর তো একটা কিছু করতেই হবে, না করলে তুই আমাদের পিছু ছাড়বি না। তুই আমার কিছুই করতে পারবি না। এই বলে যেই খাদিজাকে মারতে যাবে এমন সময় পেছন থেকে মেঘ একটা ঘাড় মটকে দিল। সাথে সাথে লোকটা ওইখানেই মারা গেল। এটা দেখে বাকি যারা ছিল তারা ভয়ে পালিয়ে গেল। খাদিজা অবাক হয়ে বলতে লাগলো, মেঘ, তুমি এটা কি করলে? এখন তো তোমাকে জেলে নিতে হবে। তুমি লোকটাকে মেরে ফেলেছো। নিয়ে যান, সমস্যা নাই ম্যাডাম, তবে আমাকে নিয়ে বেশিক্ষণ আটকিয়ে রাখতে পারবেন না। 10 মিনিটের মধ্যে আমাকে বের করে দিবেন। তোর কথা বুঝলাম না, কি বলতে চাইছিস? আর 10 মিনিটের মধ্যে তোকে বাইরে বের করবে কে? এটা না হয় পরেই জানতে পারবেন, এখন আমাকে জেলে নিয়ে চলেন। খাদিজা মেঘকে জেলে নিয়ে যেতেই 10 মিনিট পর প্রধানমন্ত্রীর ফোন। খাদিজা কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, খাদিজা, তুমি তোমার বডিগার্ডকে ছেড়ে দাও, তাকে জেলে ঢুকিয়েছো কেন? স্যার, সে একটা খুনি। আমার সামনে একজনের ঘাড় মটকে মেরে ফেলেছে, তাই তাকে ধরে ফেলেছি। ভালো করেছো, ধরেছো। এখন তাকে ছেড়ে দাও, তা না হলে তোমার উপর অনেক প্রেশার পড়বে উপর থেকে। ঠিক আছে স্যার, আমি এখনই ছেড়ে দিচ্ছি। প্রধানমন্ত্রীর কথায় খাদিজা মেঘকে ছেড়ে দিল। এদিকে খাদিজা ভাবছে, সামান্য একটা বস্তি ছেলে তাকে ধরেছে বলে প্রধানমন্ত্রী ফোন দিয়েছে আমাকে। এটা কি করে হয়? এইসব ভাবছে এমন সময় রনি বলতে লাগলো, ম্যাম, কি এমন চিন্তা করছেন? আমাকে কি বলা যাবে? আচ্ছা রনি, তুমি মেঘের সকল খোঁজ খবর নিয়ে আমাকে দাও তো। সে কে? তাকে জেলে ঢুকিয়েছি, এর জন্য প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়েছে। ঠিক আছে ম্যাম, আমি 10 মিনিটের মধ্যে আপনাকে ওর সকল পরিচয় দিতেছি। এই বলে চলে গেল রনি। এইদিকে মেঘ গাড়িতে বসে আছে। বিকেল হয়ে গেছে। এটা দেখে মেঘ থানার ভেতরে ঢুকেই খাদিজাকে বলতে লাগলো, ম্যাম, আজকে খাবার খাবেন না নাকি? আমি খাবার খাবো না। আর এই নাও, এখানে 20,000 টাকা আছে। তোমার মতো খুনি আমার ড্রাইভার লাগবে না, তুমি চলে যেতে পারো। সরি ম্যাম, আমার কোনো টাকা লাগবে না, আমি চলে যাচ্ছি এক্ষুনি। আর যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিবেন। এই বলে মেঘ চলে গেল বাইরে। একটা রিক্সা নিয়ে সোজা তার বাসায় চলে গেল। কলিং বেল দিতেই মেঘের ছোট বোন এসে দরজা খুলতেই মেঘকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, ভাইয়া এসেছে। ভাইয়া চলো ভিতরে যাই। মেঘ চলে যেতেই তার মা এসে জড়িয়ে ধরল তাকে। এদিকে মেঘ তার মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল রুমে। ফ্রেশ হয়ে নিচে আসতেই তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে প্রধানমন্ত্রী ফোন দিয়েছে।
কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, মেঘ, আজকে রাতে একটা মিশন আছে, তুমি আর খাদিজা ওইখানে চলে যাবে, আমি লোকেশন পাঠিয়ে দিব। স্যার, আমি খাদিজা ম্যামের কাছ থেকে চলে এসেছি। এখন থেকে একাই মিশন করতে পারবো। আর যদি আমার কোনো মেয়ে সহকারী লাগে বা দরকার হয় তাহলে আমি নিঝুমকে নিয়ে যাব। ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো মনে হবে ওইটাই করো, তবে খুব সাবধানে। আজকের মিশনটা কিন্তু অনেক বড় আর খুব ভয়ঙ্কর। ড্রাগসগুলো একবার মুখে গেলে তুমি পাগলের মতো আচরণ করবে। আল্লাহর উপর ভরসা আছে আমার। আমি জানি আল্লাহ কখনোই তার বান্দাকে বিপদে ফেলবে না, তাই আজকেও ফেলবে না, এটা আমি জানি। এখন রাখছি তাহলে স্যার। এই বলে ফোনটা কেটে দিল মেঘ। চলুন দেখে আসি ওইদিকে খাদিজা কি করছে। ম্যাম, আমরা তো অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি যাকে জেলের ভিতরে ঢুকিয়েছেন সে তো সেনাবাহিনীর কর্নেল ম্যাক চৌধুরী। কি বলতেছো এইসব রনি? এটা কখনোই হতে পারে না, কারণ সে বস্তিতে থাকে। সে কিভাবে সেনাবাহিনীর অফিসার হবে? এই দেখেন, এইখানে ওনার সকল কিছু আছে। আমরা ওনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। এখন কি করব ম্যাম? কিছুই করতে হবে না, আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি, দেখি প্রধানমন্ত্রী কি বলে। এই বলে খাদিজা প্রধানমন্ত্রীকে ফোন দিল। কিছুক্ষণ রিং হতেই ওই পাশ থেকে ফোনটা রিসিভ করতেই খাদিজা বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার খাদিজা, এমন সময় ফোন দিয়েছো তুমি? স্যার, মৃত্যু সেনাবাহিনীর কর্নেল, এটা আপনি আমাদের আগে কেন বলেন নাই? মেঘ একটা গুপ্ত মিশনে আছে, তাই তার পরিচয় আমি কাউকে জানাতে চাইতেছি না। আর এখন থেকে তুমি কোনো মিশন করতে পারবে না, সব মিশন মেঘ একাই হ্যান্ডেল করবে। কেন স্যার, আমার অপরাধটা কি, এটা একটু বলবেন? তোমার অপরাধ না হয় মেঘের কাছ থেকে জেনে নিও, আর এখন তাকে কোনোভাবেই ডিস্টার্ব করবে না, এই বলে দিলাম। সে তার মতো কাজ করতে থাকুক। ঠিক আছে স্যার। এই বলে প্রধানমন্ত্রী ফোন কেটে দিল। এদিকে খাদিজা চিন্তায় পড়ে গেছে, সে এত বড় ভুল কিভাবে করলো। এইসব ভাবছে এমন সময় রনি বলে উঠল, ম্যাম চলেন, আপনাকে নিয়ে এক কাপ কফি খেয়ে আসি, তাহলে আপনার সব চিন্তা দূর হয়ে যাবে। দেখুন রনি সাহেব, এখন আমার মাথা প্রচুর গরম আছে, কখন আপনাকে কি বলে ফেলি তার কোনো ঠিক নাই। আপনি প্লিজ আমার কেবিন থেকে বেরিয়ে যান, তা না হলে আপনাকে। কিছু করতে হবে না ম্যাম, আমি এখনই বেরিয়ে যাইতেছি। এই বলে রনি চলে গেল বাইরে। চলুন দেখে আসি মেঘ কি করছে। কম্পিউটারের সামনে বসে কার সাথে যেন কথা বলছে। কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে তার বাবা বসে আছে সোফায়। আব্বু কেমন আছো? আর তুমি না দেশের বাইরে গেছো অফিসের কাজে, তা কখন আসলে? এই তো মা আসলাম। তা তোর কি খবর? শুনেছি গতকালকে নাকি শত্রুদের ধরেছিস। আর মিশন কি এইখানেই শেষ নাকি আরও আছে? আরও আছে আব্বু। এখন চলো খাওয়া দাওয়া করে নিই, খুব ক্ষুধা লাগছে আমার। তুই টেবিলে গিয়ে বস, আমি ফ্রেশ হয়ে আসতেছি এখনই। ঠিক আছে, যাও তাহলে। মেঘের আব্বু চলে গেল। এদিকে মেঘ খাবার টেবিলে বসে আছে আর ভাবছে আজকে রাতের মিশনটা কিভাবে শেষ করবে। এসব ভাবতে ভাবতে খাবার খেয়ে নিল সবাই। রাত 9টা। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার অফিস থেকে ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে নিঝুম বলতে লাগলো, স্যার মিশনে কখন যাবেন? তুমি রেডি হয়ে নাও, আমি আসতেছি এক্ষুনি। আর রায়হানকে বলো ওইখানে থাকার জন্য, যাতে করে একটা শত্রুও পালাতে না পারে। রায়হান স্যার ওইখানে চলে গেছে একটু আগে, তার পুরো টিম নিয়ে। এখন শুধু আমি আর আপনি যাওয়ার বাকি আছি। আপনি আসেন, আমি সকল কিছু রেডি করে রাখতেছি। ঠিক আছে, রেডি করে রাখো, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই বলে মেঘ ফোনটা কেটে তার রুমে চলে আসলো। ড্রয়ার থেকে পিস্তলটা বের করে কোমরে গুজে নিয়ে বেরিয়ে পড়ল মিশনে যাওয়ার উদ্দেশ্যে। প্রায় কিছু দূর যেতেই আবার মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নিঝুম ফোন দিয়েছে। হ্যালো নিঝুম, তুমি 3 রাস্তার মোড়ে আসো, আমি আসতেছি এক্ষুনি। আর রহিম চাচাকে বলো যে ড্রয়ার থেকে কিছু ড্রোন আছে, ওইগুলো তোমাকে দিতে, ওইগুলো নিয়ে চলে আসো। ঠিক আছে স্যার। মেঘ চলে গেল 3 রাস্তার মোড়ে। প্রায় 10 মিনিট পর নিঝুম আসলো। মেঘকে দেখে কিছুটা হাসি মুখে বলতে লাগলো, স্যার এইগুলো কোথায় রাখবো? আপনি তো বাইকে করে এসেছেন। ব্যাগ 2টা আমার কাছে দাও।
মেঘ ব্যাগ দুইটা নিয়ে সামনে রেখে দিল। নিঝুম মেঘের পেছনে বসে মেঘকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় মেঘ বলে উঠল, নিঝুম, ভুলেও আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবে না। তুমি একজন সেনাবাহিনীর অফিসার, তোমার ভেতরে সাহস আছে আমি জানি। বাইকে উঠলেই পড়ে যাবে, এটা কখনোই ভেবো না। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর কখনোই এমন হবে না। এখন চলেন, অনেক দেরি হয়ে গেছে, আমাদেরকে ওইখানে তাড়াতাড়ি যাইতে হবে। মেঘ আর কিছু না বলে বাইক চালিয়ে চলে গেল তার সেই জায়গায়। মেঘ সকল কিছু সেট আপ করে বসে আছে। এমন সময় নদীপথে একটা নৌকা আসতে দেখে মেঘ নিঝুমকে বলতে লাগলো, নিঝুম, ওরা কাছে আসলেই তুমি তোমার কাজ শুরু করবে। আর যদি দেখো তারা তোমাকে ধরে ফেলেছে, এই সুইচটাতে টিপ দিলেই চারিপাশ থেকে আমাদের শক্তিশালী ড্রোন চলে আসবে তোমার কাছে। ঠিক আছে স্যার, বাকিটা আমি বুঝে গেছি, আর কিছুই বলতে হবে না আমাকে। আপনি গিয়ে লুকিয়ে পড়েন। মেঘ চলে গেল বড় একটা গাছের আড়ালে। দূরবীক্ষণ যন্ত্রটা দিয়ে দেখছে শত্রুদের নৌকা কতদূর পর্যন্ত এসেছে। কিছুক্ষণের মধ্যে শত্রুরা ডাঙায় চলে আসলো। নিঝুমকে দেখে দুবাইয়ের মাফিয়া বলতে লাগলো, এই মেয়ে, তুমি কোথা থেকে এসেছো? আগে কখনো দেখিনি তোমাকে এখানে। সাহেব, আমাকে দেখবেন কোথা থেকে? আপনাদের লোকেরা আপনাদের সাথে বেইমানি করেছে। ওরা সব মেয়ে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। প্যাকেটের ভিতরে বড় বড় পাথর দিয়ে রাখছে, যাতে বোঝা যায় প্যাকেটের ভিতরে মেয়ে রাখা আছে। আমরা বুঝবো কি করে তুই যে সত্যি কথা বলছিস? ওরা আসলে আপনি নিজেই চেক করে নিন আমি সত্যি বলতেছি নাকি মিথ্যা বলতেছি। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমাকে আপনারা নিয়ে যাবেন, আমি আপনাদের সাথে চলে যাব। আর যদি সত্যি বলে থাকি তাহলে আমি যা বলি আপনাদের তাই করতে হবে। ঠিক আছে, তুই যা বলবি আমি তাই করতে রাজি আছি। এখন তুই গিয়ে ওইখানে বস, ওরা আসতেছে হয়তো। নিঝুম একটা গাছের নিচে বসে বসে কি যেন করছে। প্রায় 10 মিনিট পর মেয়ে পাচারকারীর লোকেরা আসতেই দুবাইয়ের মাফিয়া কিং বক্সগুলো চেক করতে লাগলো। নিঝুমের কথা একদম সত্যি। এটা দেখে দুবাইয়ের মাফিয়া কিং নিঝুমের কাছে এসে বলতে লাগলো, তুই যা বলছিস একদম সত্যি কথা বলছিস। এখন তুই বল আমরা কি করব? তুই আমাদের মেয়ে এনে দিতে পারলে তোকে অনেক টাকা দিব। পারবি তো মেয়ে এনে দিতে? পারবো। প্রতি মেয়ের জন্য আমাকে 1 কোটি করে টাকা দিতে হবে। পারবি তো দিতে? পারবো। এই নে, এখানে 90 কোটি টাকা আছে, মেয়ে এনে দে, আমি টাকা নিয়ে আসবো 3 দিন পর। আরে বেটা শোন, এখনই যাওয়ার তো তাড়াহুড়ো করতেছিস কেন? আমার কথা তো শেষ হয় নাই, একটু অপেক্ষা কর, মেয়ে নিয়ে আসতেছে। এটা বলতেই চারিপাশ থেকে শক্তিশালী ড্রোন বেরিয়ে আসলো। একটা ড্রোন একটা মানুষের সাথে ফাইট করছে। ড্রোনগুলো কন্ট্রোল করছে মেঘ। কিছুক্ষণের মধ্যে ড্রোনগুলোর পাখা দিয়ে কয়েকজনকে মেরে ফেলেছে মেঘ। এটা দেখে দুবাইয়ের মাফিয়া বলতে লাগলো, এইসব কি হইতেছে? আর তুই কে সত্যি করে বলতো? আমি কে? ওই দেখ তোর বাপ আসতেছে যারা। আমি হচ্ছি সেই। এখন তুই এইখান থেকে কোথাও পালিয়ে যেতে পারবি না। এই বলে নিঝুম যেই গুলি করতে যাবে এমন সময় পেছন থেকে কে যেন নিঝুমের গলায় ছুরি ধরে বলতে লাগলো, এই, তোরা যদি আর একবার আমাদের ওপর আক্রমণ করিস তাহলে এই মেয়ের গলা এইখানে ফেলে দিব। যা বলতেছি তাই শোন। তাড়াতাড়ি করে পিস্তলগুলি আমাদের দিকে এগিয়ে দে, তা না হলে। আরে ভাই, দিতেছি। এত তাড়াতাড়ি করার কি আছে? এই, তোমরা পিস্তলগুলো ওর সামনে দিয়ে আসো, আমি এইখানেই আসি। এদিকে পিস্তলগুলি সামনে রেখে দিয়ে আসলো। এদিকে মেঘ লোকটার পেছনে দাঁড়িয়ে দুজনের মাথায় পিস্তল ঠেকিয়ে বলতে লাগলো, কি রে, মরবি নাকি বাঁচবি, কোনটা করবি তাড়াতাড়ি বল। প্লিজ আমাদেরকে মাইরো না, সবাই সিলিন্ডার করো তাদের কাছে। ভাই, এটা আপনি কি করলেন? ওদের কাছে সিলিন্ডার করলে তো আমাদেরকে মেরে ফেলবে। তার চাইতে আগে এই মেয়েটাকে মেরে দেই, তাহলেই ওরা আমাদের মারতে আসলেও আমাদের কোনো ক্ষতি হবে না। এটা শুনে মেঘ গুলি করে দিল লোকটার মাথায়, সাথে সাথে নিচে পড়ে গেল। এটা দেখে দুবাইয়ের মাফিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, প্লিজ আমাকে মেরো না তোমরা, আমরা সিলিন্ডার করতেছি তোমাদের কাছে, তবুও আমাদের মেরো না। কি রে, তুই দুবাইয়ের বিখ্যাত মাফিয়া হয়ে কিনা আমাদের ভয় পাইতেছিস? এটা তো হয় না। তোর বুকে সাহস থাকবে আমাদেরকে মারার, তা না করে তুই কিনা ভয় পাইতেছিস? আমি তো শুধু তাদের হুকুম করতাম, ওরা সব কিছু করতো। আমি না পিস্তল চালাতে পারি না কাউকে মারতে পারি। পিস্তল চালাতে পারিস না, তুই আসিস আমাদের দেশ থেকে মেয়ে পাচার করে নিয়ে যাওয়ার জন্য। এটা তো মানা যায় না, তাই না?
এই তোমরা দাঁড়িয়ে কি দেখতেছো? সবগুলোকে বেঁধে নিয়ে চলো ক্যাম্পে। মেঘের কথা শুনে সবাই শত্রুদেরকে বেঁধে দিয়ে চলে গেল ক্যাম্পে। এদিকে নিঝুম এক নজরে তাকিয়ে আছে মেঘের দিকে। এমন সময় কেবিনে প্রবেশ করলো খাদিজা। মেঘ কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাম, আপনি এইখানে কি করেন? আপনার তো থাকার কথা ছিল আপনার অফিসে। আমার অফিসে থাকার কথা ছিল না, আমার কথা ছিল মিশনে থাকার। আপনি কি এমন বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছে তিনি আমাকে মিশনে যাওয়ার জন্য বারণ করে দিয়েছে? কই, আমি তো কিছুই বলি নাই। আর দাঁড়িয়ে আছেন কেন? বসেন চেয়ারে। এই নিঝুম, আমাদের ম্যাম এসেছে, তাকে এক কাপ কফি বানিয়ে দাও, আর আমার জন্য একটা রং চা বানিয়ে আনো। ঠিক আছে স্যার, আমি 5 মিনিটের মধ্যে বানিয়ে আনতেছি, আপনি কথা বলতে থাকেন। মিস খাদিজা, তো এখন আপনি বলেন কি এমন প্রয়োজন হয়েছে আমাকে স্মরণ করার? আমার তো মনে হয় আপনি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। আমি একবার যাকে বের করে দিই তাকে কখনোই ফিরিয়ে আনার জন্য চাই না, সো আপনাকেও নিয়ে যেতে আসিনি। এখন বলেন প্রধানমন্ত্রীকে আপনি কি এমন বলেছেন যে উনি আমাকে মিশরে যেতে মানা করেছে? এটা আমাকে জিজ্ঞাসা না করে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, তাহলে এর উত্তর পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখন আমি বাসায় যাচ্ছি, আমার পিছু পিছু চলে আসেন না আমার বাসায়। আমার উত্তর না দেওয়া অবধি আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। ঠিক আছে, যাব না, বসে থাকেন। নিঝুম, এখনও চা বানানো হয় নাই? স্যার হয়েছে, এই নেন আপনার চা। আরও কিছু লাগবে নাকি? না, আর কিছু লাগবে না। এখন আপনি আপনার কেবিনে যান, এইখানে কোনো প্রয়োজন নেই আপনার। মেঘের কথা শুনে চলে গেল নিঝুম। এদিকে খাদিজা বসে বসে কফি খাচ্ছে আর নানান প্রশ্ন করছে। মেঘও প্রশ্নের উত্তর দিয়েছে। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি এই পুলিশ লাইনে কত বছর হয়েছে এসেছেন? আগে তো আপনাকে দেখি নাই এইখানে। আমি ট্রান্সফার হয়ে এখানে এসেছি 2 মাস হয়েছে। এই এলাকায় নাকি অনেক নারী পাচার এবং ড্রাগ সাপ্লাই হয়, তাই আমাদের পুলিশ কর্নেল আমাকে এইখানে পাঠিয়েছে। ও আচ্ছা, আপনি আগে আমার নাম শুনেন নাই কি কখনো? আমার মতো এমন একটা লোক এইখানে থাকতে এই শহরে একটা মেয়েও পাচার হতে পারবে না। ওই দেখেন ওদের কি করে রেখেছি। যদি ওরা বেশি তেরামি করে না, ডান্ডার বাড়ি তো আছেই ওদের উপর। তো আজকে তাদের কাছ থেকে কি নিয়ে এসেছেন দেখি? আমাকেও তো জবাব দিতে হবে কর্নেল স্যারের কাছে। ওই যে টেবিলটা দেখতেছেন না, ওইটার উপরে যে মালগুলো রাখা আছে ওইগুলো আজকে এনেছি। তবে গ্লাভস ছাড়া ওইগুলোর উপরে হাত দিয়ে না, অনেক বিষাক্ত ড্রাগস এইগুলো। ঠিক আছে, দিব না। এই বলে খাদিজা উঠে চলে গেল টেবিলের কাছে। এইদিকে মেঘ বসে বসে ভাবছে এই মেয়ের উদ্দেশ্য কি, এইখানে এসেছে কেন হঠাৎ? দরকার পড়লে তো ফোন দিতে পারত। এসব ভাবছে এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, কংগ্রাচুলেশন মেঘ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারতেছি না। আজকে তুমি না থাকলে এই ড্রাগসগুলো আমরা উদ্ধার করতে পারতাম না। তোমার মতো একজন সেনাবাহিনীর অফিসার যেইখানে থাকবে ওই জায়গায় কখনোই কেউ অপরাধ করতে পারবে না, এটা সিওর দিয়ে বলতে পারতেছি আমি। স্যার, আমার জন্য দোয়া করবেন যাতে গরিবদের সাহায্য করতে পারি আমরা। আর খাদিজা আমাদের অফিসে এসেছে, ওনাকে কি আপনি পাঠিয়েছেন এইখানে? কই না তো, আমি তো তাকে বলে দিয়েছিলাম রাস্তা পাহারা দেওয়ার জন্য, সে তোমার ওইখানে চলে গেছে। আচ্ছা, আমি ফোন দিয়ে বলতেছি তাকে। থাক স্যার, ফোন দিতে হবে না, উনি এমনিতেই চলে যাবে একটু পর। আচ্ছা স্যার, এখন রাখতেছি, পরে কথা হবে। এই বলে মেঘ ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর খাদিজা মেঘের কাছে এসে বলতে লাগলো, ধন্যবাদ আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য। আজকে যাই তাহলে, পরের বার থেকে আমি আপনার সাথে মিশনে যাব, এটা মনে রাখবেন। এই বলে খাদিজা চলে গেল। এদিকে মেঘও চলে গেল তাদের বাসায়। ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 10টা, এমন সময় মেঘলার ডাকে ঘুম ভাঙল মেঘের। ভাইয়া উঠো তাড়াতাড়ি, এই ভাইয়া উঠো, ঢাকায় 3টা 10 তলা বিল্ডিং ধসে পড়ে গেছে, তুমি তাড়াতাড়ি ওইখানে যাও। কি বলতেছিস এইসব? হঠাৎ বিল্ডিং ধসে পড়বে কিভাবে? এই বলে মেঘ তাড়াতাড়ি উঠে টিভিটা চালু করতেই দেখতে পেল সত্যি বিল্ডিং ধসে পড়ে গেছে। এটা দেখে মেঘ আর কিছু না ভেবে চলে গেল সেই জায়গায়। উদ্ধারের কাজ চলছে। এমন সময় একটা লোকের দিকে মেঘের নজর গেল। তাকিয়ে দেখে প্রধানমন্ত্রীর বড় ভাই দাঁড়িয়ে আছে একপাশে। ওনাকে 10 বছর আগে জেলে ঢুকিয়েছিল
এখন বাইরে বের করেছে 1 সপ্তাহ হয়েছে। মেঘ ওনার কাছে যেতেই উনি পালিয়ে যেতে যাবে। এমন সময় মেঘ তার শার্টের কলার ধরে বলতে লাগলো, এটা আপনার কাজ তাই না? চলেন, আপনাকে এবার ফাঁসিতে ঝোলানো হবে। এই বলে মেঘ পিটাতে পিটাতে নিয়ে যেতে লাগলো। এমন সময় খাদিজা মেঘকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, ওনাকে মারছেন কেন? ওনাকে ছেড়ে দিয়ে মানুষদের উদ্ধার করেন। ওনাকে থানায় রেখে আসেন, সব করেছে এই লোকটার কারণে। আজকে 3টা বিল্ডিং ধসে পড়েছে। কি বলতেছেন এইসব? আপনি জানেন উনি কার ভাই? এত কিছু জানার দরকার নেই আমার, আপনাকে যেটা বলেছি ওইটাই করেন। এই বলে মেঘ চলে গেল ওইখান থেকে লোকদের বাঁচাতে। দেখতে দেখতে 3 দিন কেটে গেল, এখনও মানুষ উদ্ধার করছে। মিটিং রুমে বসে আছে প্রধানমন্ত্রী, মেঘ, খাদিজা এবং আরও কয়েকজন। মেঘ, আমার ভাইকে জেল থেকে বের করার কি দরকার ছিল বলো তো? এই দেখো, ওর কারণে আজকে কত মানুষের মৃত্যু হয়েছে। এর দায়ভার কে নিবে বলো? স্যার, ওনাকে তো আমি বের করি নাই। ওনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছিল, এখন তার মেয়াদ শেষ, তাই ওনাকে বের করে দিয়েছি। এইখানে তো আমার কোনো কিছু করার নাই। এখন আমি এই মানুষগুলোকে কি জবাব দিব বলো? ওদের টাকা দিয়েই তো আর একটা মানুষ ফিরে আসে না। তুমি কিছু একটা করো মেঘ, আমি এই সব নিতে পারতেছি না। আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি দেখতেছি কি করা যায়। তাদের পরিবারের সাথে কথা বলে আপনাকে জানাবো। এখন যাই তাহলে, আমি একটা জরুরি কাজ আছে আজকে। এই বলে মেঘ বাইরে চলে আসলো। গাড়িতে বসতেই তার খবরের ফোন। স্যার, আজকে রাতে 300 মেয়ে পাচার হবে, সাথে ড্রাগস পাচার হবে। আপনি গত 4 দিন আগে যেইখান থেকে দুবাইয়ের মাফিয়া কিংকে ধরেছেন ওই জায়গায় চলে যান। ঠিক আছে, কয়টায় ওরা কাজ শুরু করবে আমাকে একবার বলিস, তাহলেই হবে। আর তোর ফোনে দেখ, একটা পিক পাঠাইছি। এই লোকটার ব্যাপারে যেখান থেকে পারিস খোঁজ নে। আজকে রাতের ভিতরে এর সকল ডিটেলস চাই আমার। ঠিক আছে স্যার, আজকে রাতেই পেয়ে যাবেন। তবে এর নামটা বললে ভালো হতো, আমি একাই খুঁজে বের করতে পারতাম, অন্য কারো সাহায্য লাগতো না। ওর নাম হচ্ছে সাগর চৌধুরী। এর বেশি কিছু জানি না, তবে সে মাফিয়াদের সাথে থেকে এই 3টা বাড়িতে বম দিয়ে উড়িয়ে দিয়েছে। এই 3টা বাড়ি ভেঙে ফেলার কারণ তো নিশ্চয়ই আছে। ঠিক আছে স্যার, আমি তাকে বের করি, ওর কাছ থেকেই বাকি কথা জানতে পারবেন। এখন রাখছি তাহলে। এই বলে মেঘ ফোনটা কেটে দিয়ে তার দলকে ডেকে দিল কি কি করতে হবে আজকে। সকল কিছু বুঝিয়ে দিয়ে মেঘ চলে গেল ওইখান থেকে। এইদিকে খাদিজা প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে। স্যার, আমি কি এমন অপরাধ করেছি যে আমাকে মিশন করতে দিচ্ছেন না? দেখো খাদিজা, তুমি একটা মেয়ে মানুষ, মেঘ হচ্ছে একটা ছেলে। মেঘকে গুলি করলেও সে কিছুটা সময় তাদের সাথে মোকাবেলা করতে পারবে, কিন্তু তোমাকে যদি গুলি করে তাহলে তুমি সাথে সাথেই ওইখানে পড়ে যাবে। এর জন্য বলেছি তুমি মেইন সড়কে গিয়ে পাহারা দাও। ওইখান দিয়ে মেয়ে পাচার হবে তেলের ড্রামের ভিতর দিয়ে। ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন ওইটাই হবে। এখন যাই তাহলে আমি। খাদিজা চলে গেল। দেখতে দেখতে রাত 12টা ছুঁই ছুঁই। মেঘ বসে আছে সেই জায়গায়। আজকের মিশনটা কমপ্লিট করতে পারলে, আরও 2টা মিশন কমপ্লিট করলেই আর কোনো মিশন থাকবে না দেশে। স্যার, আপনাকে কিছু বলার আছে আমার। আপনি যদি আমার কথাটা শুনতেন তাহলে খুব ভালো হতো। দেখো নিজুম, তুমি যেটা চাইতেছো এটা কখনোই হবে না, কারণ তুমি ভালো করে জানো আমি আগে একজনকে ভালোবাসতাম, এখনও তাকেই বাসি। সে তো আকাশের তারা হয়ে গেছে, সে আর কখনোই ফিরে আসবে না। আপনি বুঝতেছেন আমি কেন স্যার? জানি সে আর আসবে না, তবে তার মতোই একটা মেয়েকে দেখেছি। রাইসার মধ্যে যা যা ছিল সেম খাদিজার মধ্যেও আমি তাই তাই দেখেছি। আমি তোমাকে ভালোবাসতে পারবো না, সরি। কিন্তু আমি যে তোমাকে অনেক ভালোবাসি, এখন যদি আমি মরে যাই এর দায়ভার কে নিবে? তুমি ভালো করে জানো যে আত্মহত্যা মহাপাপ, এটা তুমি কখনোই করবে না, আমার কসম। তুমি চাইলে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারো। ঠিক আছে, আপনি যেটা বলবেন ওইটাই করব। আরে বেটা, প্রেম প্রীতি বাদ দে, এখন আমাদের মালগুলো কোথায় আছে সেটা বল। আমাদের তাড়াতাড়ি যেতে হবে, তা না হলে সেনাবাহিনীর হাতে বন্দী হয়ে যাব। ওই তো আসতেছে, একটু অপেক্ষা করেন। চলেন আমরা এক ম্যাচ লুডো খেলি। আপনি জিততে পারলে আপনার কাছ থেকে কোনো কিছুই নেব না, আর আপনি হেরে গেলে আমি যেটা বলবো ওইটাই করতে হবে। ঠিক আছে, চল তাহলে খেলা যাক।
নিঝুম, তুমি তোমার কাজ করো, আমি না হয় এক ম্যাচ লুডো খেলে নিই। আর তুমি এই নাও, এইগুলো কানে লাগিয়ে নাও, তাহলে খেলা আরও মজা হবে। মেঘের কথায় মাফিয়া লিডার কানে হেডফোন লাগিয়ে নিল। এদিকে মিউজিক বাজতেছে, মেঘ আর মাফিয়া লিডার লুডো খেলতেছে। অন্যদিকে সকল সেনা সদস্যরা তাদের কাজ করছে। কিছুক্ষণের মধ্যে কাজ শেষ করে বসে আছে। এদিকে মেঘ জিতে গেল ম্যাচে। এটা দেখে মাফিয়া লিডার বলতে লাগলো, না, এটা হতে পারে না। আমি কখনোই হারি নাই, আজকেও হারবো না। এই, কে কোথায় আছিস? আমার পিস্তলটা নিয়ে আয় তো। তোর একটা লোকেও আসবে না এখানে, জানিস কেন? তোর সকল লোকদের মেরে ফেলেছি আমরা, এখন শুধু তুই বেঁচে আছিস। নিঝুম, আমার বক্সটা নিয়ে আসো তো। এই নেন স্যার। নিঝুম বক্সটা এনে দিতেই মেঘ ওই বক্স থেকে একটা ছুরি বের করে মাফিয়া লিডারের পায়ের সকল আঙুল কেটে দিল। এটা দেখে নিঝুম চিৎকার করে বলতে লাগলো, স্যার, ওনাকে মারার কি দরকার? ওনাকে যখন ধরে ফেলেছি তাহলে আমরা নিয়ে যাই আমাদের ক্যাম্পে, ওইখানেই ওর বিচার হবে। জানো নিঝুম, আমি কেন এই শালাকে মারতেছি? এই শালা আমার রাইসাকে ওই রাতে খুন করেছিল এই জায়গায়। আজকে আমি তাকে খুন করব এই জায়গায়। এই বলে মেঘ মাফিয়া লিডারের 2 পায়ে 4টে গুলি করে মরিচগুলো লাগিয়ে দিল। এদিকে মাফিয়া লিডার লাফাচ্ছে আর কান্না করতে করতে বলছে, প্লিজ মেঘ, আমাকে মাফ করে দে। আমি ওই দিন ভুল করে তোর গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছিলাম, প্লিজ মাফ করে দে। তোর মতো কুত্তার বাচ্চার কোনো মাপ নেই, তুই এইখানেই মর। এই বলে মেঘ মাফিয়া লিডারের মাথা থেকে শুরু করে সব জায়গায় গুলি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে পিস্তলের সকল গুলি মাফিয়া লিডারের পুরো শরীর ছেদ করে বেরিয়ে গেল। ওনাকে মেরে ফেলে খুশি হয়েছেন তো স্যার? আজকে আমি অনেক খুশি। এই, তোমরা এটাকে নিয়ে যাও ক্যাম্পে। স্যার যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। স্যার, আপনি যাবেন না আমাদের সাথে? তোমরা যাও, আমরা আসতেছি কিছুক্ষণ পর। এই বলে মেঘ তার বাইকটা নিয়ে চলে গেল রাইসার কবরের কাছে। চিৎকার করতে করতে বলতে লাগলো, রাইসা, তোমাকে যে মেরেছিল, আমি তাকে আজকে এমনভাবে মেরেছি আর কোনোদিন কেউ আমাদের সামনে আসবে না। এইসব বলছে এমন সময় পেছন থেকে কে যেন মেঘের কাঁধে হাত রাখলো। পেছনে ফিরতে দেখে খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। কি ব্যাপার ম্যাম, আপনি কান্না করতেছেন কেন? তুমি যাকে রাইসা বলছো সে রাইসা না, সে হচ্ছে রিধি, আমার ছোট্ট বোন। আমি হচ্ছি রাইসা, তোমার ভালোবাসা মেঘ। আমি বিশ্বাস করি না তুমি আমার রাইসা। আমার রাইসা মারা গেছে 5 বছর আগে। আমি নিজ হাতে আমার রাইসাকে এইখানে কবর দিয়েছি। তুমি চাইলে আমার ডিএনএ টেস্ট করিয়ে দেখতে পারো, বা আমার পরিবারের সাথে কথা বলতে পারো। আমি রাইসা নাকি রিধি তারাই বলে দিবে। তুমি যদি আমার রাইসা হয়ে থাকো তাহলে বলো তো, শেষ দিন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম? মেঘনা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। ওই দিন তুমি আমার কোলে মাথা রেখে শুয়েছিলে, আর আমি তোমার কপালে চুমু দিচ্ছিলাম বারবার। আর তুমি বলেছিলে বিয়ের পর কি জানি করে। তার মানে তুমি এই আমার রাইসা। এতদিন কোথায় ছিলে তুমি? এতদিন আমি আসতে চাইছিলাম এইখানে, কিন্তু আমি আসতেই পারি নাই, পরিবার বাধা দিয়েছিল। 2 মাস আগে এখানে এসে তোমার ব্যাপারে সকল খোঁজ খবর নেই। পরে জানতে পারি তুমি একজন সেনাবাহিনীর কর্নেল। আমি ওই দিন তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু নিঝুম থাকার কারণে কিছুই বলতে পারি নাই। আমি জানতাম রাইসা তুমি ফিরে আসবে, আমি সকল কিছুই জানি, কিন্তু মেঘকে আমি কিছুই বলি নাই। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি রাইসা, আমি কি করে পারতাম তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যাইতে? তাহলে নিঝুম, ওই সময় ওইগুলো কিসের জন্য বলেছ? আমি সকল কিছু জানতে চাই। আস্তে আস্তে সব জানতে পারবি। এখন চলো বাসায় যাই, সকাল হয়ে এসেছে। রাইসা, তুইও চল আমাদের সাথে আমাদের বাসায়। চলো। মেঘ সবাইকে নিয়ে চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই মেঘের আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, তুমি এখনো ঘুমাও নাই? না রে, আজকে কেন জানি ঘুম আসছে না, তাই নিচে এসে টিভি দেখছিলাম। তা ওরা কারা? তোমাকে বলেছিলাম না আমি একটা মেয়েকে ভালোবাসি, এটাই সেই মেয়ে। আর এটা হচ্ছে আমার কলিগ নিঝুম। ও আচ্ছা, ভিতরে এসো তোমরা। মেঘ সবাইকে নিয়ে ভেতরে চলে গেল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে খাদিজা আর মেঘ বসে আছে এক রুমে। খাদিজা বলতে লাগলো, আচ্ছা তুমি আমাকে প্রথম দিন চিনো নাই নাকি? চিনেছিলাম, কিন্তু এতটা পাত্তা দিই নাই।
পরে কয়েকদিন তোমার কাছে থাকার পর তোমার সব কিছু ফলো করতে থাকি। আস্তে আস্তে বুঝতে পারি তোমার মধ্যে আমার রাইসা আছে। এখন তো তুমি আমার কাছেই আছো। এখন তো কাছেই আছি। ওই একটু আদর করবা? এখন কিসের আদর? একেবারে যেই দিন তোমাকে বিয়ে করব ওই দিন আদর করব। এখন চলো আমরা দুজন ঘুমাই। এই বলে মেঘ আর খাদিজা ঘুমিয়ে গেল। সকাল 10টা। মেঘলা এসে ডাকতে লাগলো খাদিজার মেঘকে। এই ভাইয়া ওঠ, সকাল 10টা বাজে তো। আর কত ঘুমাবি? অফিসে যাবি না নাকি? হ্যাঁ আজকে না, আজকে অফিসে যাব না। আজকে তোর ভাবির সাথে সময় কাটাবো। যাও খাদিজা, ফ্রেশ হয়ে আসো, সকাল হয়ে গেছে। যাচ্ছি। খাদিজা ফ্রেশ হয়ে নিচে চলে গেল। এদিকে মেঘ ফ্রেশ হয়ে বসে আছে রুমে। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। মেঘ, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি জাতীয় সংসদে চলে আসো, তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে স্যার, আমি আসতেছি কিছুক্ষণ পর। এই বলে মেঘ ফোনটা কেটে চলে গেল। নিচে গিয়ে দেখে খাদিজা সবার সাথে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় মেঘ বলে উঠল, আম্মু খাবার দাও, আমি আবার সংসদে যাব, একটু কাজ আছে। টেবিলে গিয়ে বস, আমি আসতেছি এক্ষুনি। মেঘ খাওয়া দাওয়া করে চলে গেল সংসদে। গিয়ে দেখে দেশের বিখ্যাত বিজনেসম্যান আয়ান চৌধুরীও এখানে বসে আছে। ওয়ালাইকুম সালাম। বসো মেঘ। ওনার নাম তো জানোই তুমি। ওনার পিছনে কিছু লোক লেগেছে, তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো ওরা কি চায়। স্যার আমি জানি কারা ওনার পেছনে লেগেছে। আয়ান স্যার, আপনি তাদের পাওনা টাকা ফিরিয়ে দিলেই তো পারেন। আপনার কাছে এত টাকা আছে, তাদের পাওনা টাকা ফিরিয়ে দেন না কেন? মেঘ, ওরা আমার কাছে কিসের পাওনা টাকা পান এটা আমি নিজেও জানি না। তাহলে আমি ওদের টাকা দেব কেন বলো? স্যার এই দেখেন কিছু ভিডিও। এখন আপনি মানা করতে পারবেন নাকি যে আপনি ওদের কাছ থেকে টাকা নেন নাই? কিন্তু মেঘ, আমি তো ওদের টাকা দিয়েছিলাম একবার, এখন আবার কিসের টাকা চাইতেছে ওরা? স্যার মিথ্যা বলে কোনো লাভ নেই। আপনি ওদের 1 টাকাও ফিরিয়ে দেন নাই, এর যথেষ্ট প্রমাণ আছে আমার কাছে। এখন যদি আপনি ওদের টাকা ফিরিয়ে না দেন তাহলে আমি আপনার সকল অফিস বন্ধ করে দিতে বাধ্য হব। মেঘ, আমি তোমাকে দেখে নিব এই বলে দিলাম। আমাকে দেখার আগে জনগণের মাঠ থেকে নিজেকে বাঁচিয়ে নেন। স্যার আপনি ওনাকে একটুও সাহায্য করবেন না। যেই দিন উনি সবার পাওনা টাকা ফিরিয়ে দিবে ওই দিন ওনাকে সাহায্য করব। মেঘ, তুমি এত কিছু জানো কি করে? আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে কিছুই জানি না, আর তুমি একজন সেনাবাহিনীর কর্নেল হয়ে পুরো দেশের খোঁজ খবর রাখো? স্যার আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি তো আর দেশে ঘুরে ঘুরে দেখেন নাই, তাই কিছু জানেন না। আপনি আয়ান স্যারকে বলে দেন আজকে বিকাল 5টার মধ্যে ওনার সিদ্ধান্ত জানাতে। না জানালে আমি ওনার অফিস বন্ধ করতে বাধ্য হব। ঠিক আছে, এখন তাহলে তুমি যাও। আর আজকের রাতে তো একটা মিশন আছে, ওই মিশন কমপ্লিট করলে আর কোনো দেশদ্রোহী থাকবে না। জি স্যার, এখন তাহলে আমি যাই। এই বলে মেঘ চলে গেল বাসায়। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু বলছে আমাদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে। তুমি কি বলো, আমাদের বিয়ে কবে দিতে বলবে? আজকে রাতে মিশনটা শেষ করি, এরপর না হয় সবার সাথে কথা বলে আমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করতে বলবো। ঠিক আছে, তাই হবে। মেঘ সবার সাথে গল্প করতে লাগলো। দেখতে দেখতে দুপুর গড়িয়ে রাত হয়ে আসলো। সবাই মিশনে সেই জায়গায় বসে আছে, কারণ আজকে রাতে অনেক বড় মিশন হবে, এটা মেঘ ভালো করেই জানে। সবাই সাবধানে কাজ করবে। আজকে রাতের মিশনটা কিন্তু অনেক কঠিন হতে চলেছে। আমরা জানি না কোথা দিয়ে শত্রুর লোকেরা আসবে। জি স্যার, আপনিও একটু সাবধানে থাকবেন। আমাদের চাইতে আপনার জীবন বেঁচে থাকা জরুরি। আপনার মতো একজন সেনাবাহিনী কর্নেল থাকলে দেশ এমনিতেই সুরক্ষিত থাকবে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। ওই দেখো ওরা চলে এসেছে, সবাই রেডি থাকো পিস্তল নিয়ে। সবাই রেডি হয়ে বসে আছে। ওরা যেই নৌকাটা পাড়ে এসে থামিয়ে নিচে নামতে যাবে এমন সময় মেঘের পুরো টিম গুলি করতে লাগলো। এতে কয়েকজন শত্রুরা পানিতে নেমে গেছে। মেঘ লাইট টিপ দিয়ে দেখতেছে কাউকে দেখা যায় কিনা। যাকে দেখা যাচ্ছে তাকেই গুলি করে মারছে। কিছুক্ষণের মধ্যে সবাইকে ফেলে মারলো। হঠাৎ কোথা থেকে যেন একটা গুলি এসে মেঘের হাতে লাগতেই মেঘের হাত থেকে পিস্তলটা পড়ে গেল। আশেপাশে সবাই খুঁজতেছে কে গুলি করেছে। মেঘ গাছের আড়ালে একজনকে দেখে পিস্তলটা নিয়ে তাকেও গুলি করে মেরে ফেললো। স্যার আপনার হাত থেকে তো রক্ত পড়তেছে, এইদিকে আসেন, আপনার হাতে ব্যান্ডেজ করে দেয়। মেঘ হাতে ব্যান্ডেজ করে চলে গেল বাসায়।
কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। মেঘের হাতে ব্যান্ডেজ দেখে বলতে লাগলো, এই তোমার হাতে কি হয়েছে? হাত ব্যান্ডেজ কেন? ওই একটা গুলি লেগেছে, কিচ্ছুই হবে না, ব্যান্ডেজ করে ফেলেছি। কি গুলি লাগলো কি করে? তুমি রুমে গিয়ে ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে, আসো তাহলে। এই বলে মেঘ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে ব্যান্ডেজটা খুলে চারিপাশ থেকে বারুদগুলো সরাতে লাগলো। বারুদগুলো সরিয়ে হাতে ব্যান্ডেজ করে বসে আছে। এমন সময় খাদিজা খাবার নিয়ে আসলো। এইদিকে আসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমার কাছে দাও, আমি খেতে পারবো। বলেছি না আমি খাইয়ে দিব, এত বেশি কথা বলো কেন? খাওয়া দাওয়া করে মেঘ শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। শরীর ক্লান্ত থাকায় মেঘকে আর ডাকলো না খাদিজা। মেঘের পাশে খাদিজাও ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। মেঘ প্রধানমন্ত্রীর সামনে বসে আছে। প্রধানমন্ত্রী কয়েকটা মেডেল মেঘের গলায় পরিয়ে দিয়ে বলতে লাগলো, আজকে তোমার মতো একজন সেনাবাহিনীর কর্নেলকে পেয়ে আমরা অনেক খুশি। এর জন্য তোমাকে এই সকল মেডেল দিয়ে দিলাম, আর বাকিদের জন্য উপহার রাখা আছে, তোমরা চিন্তা করো না। স্যার, আমার থেকে তো ওরা বেশি কষ্ট করছে। আমার প্রাপ্য থেকে ওদের আমি কিছু দিতে চাই। তুমি আবার কি দিবে? আর হ্যাঁ, বড় একটা জিনিসই তো দেওয়া হয় নাই তোমাকে। এই নাও, আমার তরফ থেকে একটা গাড়ি আর 1 কোটি টাকা তোমাকে উপহার দিলাম। স্যার, এইখান থেকে 70 লক্ষ টাকা সবাইকে দিয়ে দেন, বাকি 30 লক্ষ টাকা বিভিন্ন এতিমখানায় দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমার যেটা ভালো হয় সেটাই করো। মেঘ প্রধানমন্ত্রীর সাথে কথা বলে বাড়িতে চলে গেল। সবাই অনেক খুশি। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে সোফায়। এমন সময় কলিং বেল বেজে উঠল। তোরা বসে গল্প কর, আমি গিয়ে দেখি কে এসেছে। ঠিক আছে, যাও তাহলে। মেঘের আম্মু দরজা খুলতে দেখতে পেল মেঘের আব্বু কাজীকে নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে কারো বিয়ে হবে নাকি? এই বাসায় কাজী নিয়ে এসেছো যে? আজকে মেঘ আর খাদিজার বিয়ে হবে, এর জন্য কাজী নিয়ে এসেছি। কাজী সাহেব ভেতরে চলেন। চলেন। মেঘের আব্বু আর কাজী ভেতরে চলে গেল। দেখতে দেখতে কাজী মেঘ আর খাদিজার বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। এদিকে সবাই বসে আছে সোফায়। এমন সময় মেঘ বলতে লাগলো, আব্বু, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কি দরকার ছিল আমাকে? তোকে বিয়ে না দিলে তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখবো কি করে? এর জন্যই ওই তো বিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করি না এই মেঘলা? একদম ঠিক কাজ করছো আব্বু। ভাইয়ার রাত অনেক হইছে, তোমরা ঘরে যাও। ঠিক আছে, যাচ্ছি। এই বলে খাদিজা আর মেঘ তাদের রুমে চলে আসলো। দুজনে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে খাটের ওপর বসে আছে। এমন সময় খাদিজা বলে উঠল, আমি তো আজকে সাজতে পারি নাই, কি করব এখন? সাজতে পারো নাই তো কি হয়েছে? চলো, আজকে আমি তোমাকে নিজ হাতে সাজিয়ে দিব। এই বলে মেঘ আলমারি থেকে একটা শাড়ি নামিয়ে খাদিজাকে সাজিয়ে দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ওদের সাজুগুজু শেষ হলো। দুজনে খাটের ওপর বসে আছে। এমন সময় খাদিজা বলে উঠল, আর কতক্ষণ এইভাবে ঘুমতে ফেলে বসে থাকবো? এখন তো ঘুমতেটা উঠাও। উঠাইতেছি। এই বলে ঘোমটাটা উঠিয়ে মেঘ বলতে লাগলো, মাশাআল্লাহ, আমার বউটাকে তো অনেক সুন্দর লাগছে। আটা ময়দা না মেখে পুরোই পরীর মতো লাগছে আমার বউটাকে। হয়েছে, আর এত পাম দিতে হবে না। আব্বু কি বলেছে মনে আছে তো তোমার? কি বলেছিল আব্বু, মনে নাই তো? আব্বু বলেছিল যে তারা নাতি নাতনির মুখ দেখবে, তাদের আশাটা এখন না হয় পূর্ণ করো। ঠিক আছে, তাহলে শুরু করি বিড়াল মারা। এই বলে মেঘ বিড়াল মারতে শুরু করলো। সবাই বলে যাবেন বাসরাতে বিড়াল আসলো কোথা থেকে। আমি আর কিছু বলতে পারবো না, আমার শরম করে। সবাই দোয়া করবেন মেঘ আর খাদিজা যেন সুখের সংসার করতে পারে। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।